বাচ্চা হলো, তারপরে তাকে যে ষাঁড় দুধটা খাওয়াতে হয়, ওটার যে একটা আলাদা পুষ্টি মানে একটা ভালো গুণ আছে। এই জিনিসগুলো কিন্তু মেসেজগুলো কিন্তু অনেক সময় তাদের কাছে যায় না। মিসআন্ডারস্ট্যান্ডিং মানে দূর করতে হলে ১ম এ পাঠ্য বইগুলোতে ভালোমতো ইন্ডিজিনাস এর কালচার, ইন্ডিজিনাস এর বিষয়ে সঠিক তথ্যগুলো ভালোমতো উপস্থাপন হওয়া দরকার। তারা যখনই বিজনেস করতে গিয়েছে, সিন্ডিকেট তাদেরকে মানে আটকে দিয়েছে। সুযোগ সুবিধা যেমন তৈরি হয়েছে ব্যবসায়িক ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে, বাট সুযোগ সুবিধাগুলো ইন্ডিজিনাসদের জন্য না বলতে গেলে, মানে খুব মানে হলেও খুবই অল্প, মেবি 5% 10%। আমি যদি ওই এলাকার সম্বন্ধে না জানি, ওই মানুষের কালচার সম্বন্ধে না জানি, তাহলে হচ্ছে ওখানে গেলে আমার মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। তাদের পোশাক পরা নিয়ে আমার বিভিন্ন ধরনের কমেন্ট চলে আসতে পারে। মানে বাসা থেকে বের হলেই দ্রুতগামী যে বাস অথবা মানে আমরা মাইক্রো বলি অথবা যেকোনো গাড়িগুলো, চাঁদের গাড়ি, প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে। অনেক ভোরে একটা নারী সকাল 3:30 4টা বাজে দিকে রওনা দেয়। তো এই আসা যাওয়ার পথেও কিন্তু অনেকে ভায়োলেন্সের শিকার হয়। একটা নেগেটিভ যখন তুমি প্রচারণা করো, তখন সেই ক্ষেত্রে কিন্তু এই নেগেটিভটাই কিন্তু মানুষের মধ্যে থেকে যায়। তাহলে তুমি মেসেজ কি দিচ্ছ সবাইকে? মেসেজ দিচ্ছ যে কেউ যদি খারাপ কাজ করে, দুর্নীতি করে, তাকে বান্দরবান পাঠানো যায়, কারণ এই জায়গাটা খারাপ। ক্লাস 7 পর্যন্ত আমি এই বাৎসরিক 500 বা 1000 টাকা দিয়ে পড়াশোনা করেছি। এরপর যখন ক্লাস 8 এ গেলাম, তখনই হয়ে গেল মান্থলি 1000 করে। মানে হিউজ একটা পরিবর্তন। যেখানে বছরে 500 টাকা, সেখানে মাসে 1000 টাকা। মাসে 1000 টাকা হয়ে যায় ওই সহযোগিতা বন্ধ হওয়ার কারণে প্রতিষ্ঠানে, আচ্ছা। বা কমে যাওয়ার কারণে। তারপর আমার পড়াশোনা প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা, এবং আমাকে বাড়িতে ডাকা হয় যে আর পড়াশোনা করাতে পারবো না, আমাদের সামর্থ্য নেই। এরপর তো আমি অনেক রিকোয়েস্ট করে, প্রতিষ্ঠানে রিকোয়েস্ট করে, তারপরে এই যে বাৎসরিক 12,000 থেকে 6,000 টাকা করে কোনোভাবে আমি হচ্ছে পড়াশোনা শেষ করতে পেরেছি আমার এসএসসি। তারপর অন্যান্য পড়াশোনার ক্ষেত্রে আমি বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা, মানে আমার নিজেরই পড়াশোনায় অনেক ভালো রাখতে হয়েছে নিজেকে, যে করেই হোক, মুখস্থ করে হোক। অন্যদের অবস্থা কি? এবং আবার একই সাথে ভাষাও কিন্তু আবার আলাদা। মানে একে তো একটা মানে ফাইন্যান্সিয়াল ইনসিকিউরিটি থাকেই, কারণ ওখানে সবার আর্থিক অবস্থা সেম সেম না, মানে অত ভালো হবে না। আর নাম্বার 2 ভাইয়া, যেটা মনে হলো আমারও লাথওয়াইচিং এর কথা শুনতে শুনতে, যে ভাষাগত একটা ব্যারিয়ার, যেহেতু সবাই বাংলাতে অত পারদর্শী না, তো না ওইটাই মানে একটা বড় চ্যালেঞ্জ কিন্তু এখানে থাকেই। মানে একটু আগে যেটা বলছিলে যে মানে ভাষা মানে কি কি ধরনের সমস্যা, ওই ওই সমস্যার একটাই হচ্ছে ভাষাগত একটা সমস্যা, ভাষাগত একটা সমস্যা, অন্যতম প্রধান একটা সমস্যা। কারণ এই চ্যালেঞ্জটা হচ্ছে বিশেষ করে আমরা এখন সব জায়গায় বলছি, আমাদের 2010 সালে যে শিক্ষানীতি, সে অনুযায়ী কিন্তু বলা আছে যে মানে আদিবাসী শিক্ষার্থীদের নিজ ভাষায় পড়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হবে। তো সরকারের এই উদ্যোগটা কিন্তু অলরেডি শুরু হয়েছে। সেটা 2017 সালের দিকে 5টি ভাষার উপরে সরকার এরকম পাঠ্যপুস্তক করেছে। তার মধ্যে হচ্ছে চাকমা, মারমা, ত্রিপুরা, সাদ্রি এবং একটা হচ্ছে গারো, 5টা ভাষার উপরে। তো চিরাং হিল টেক্সের 3টা, চাকমা, মারমা, ত্রিপুরা। কিন্তু ইন্টারেস্টিংলি হচ্ছে চিরাং হিল টেক্সে আমরা 11টা প্লাস কমিউনিটির কথা বলি, কিন্তু তাহলে 11টা প্লাস কমিউনিটির জন্য 3টা ভাষা, তো বাকিদের কি অবস্থা? তো সেটা একটা বড় চ্যালেঞ্জ। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেমন চাকমার সাথে হয়তো ত্রিপুরা অথবা তঞ্চঙ্গাকে একসাথে করে করা হয়, মারমাতে করে, কিন্তু মো কমিউনিটি, খিয়াং, ছোট ছোট যেগুলো কমিউনিটি, লুসাই, হ্যাঁ, তঞ্চঙ্গা চাকমার সাথে হয়তো করা আছে। এরা এরা খুবই সমস্যার মধ্যে পড়ে, এটা ভাষাগত ক্ষেত্রে সমস্যা। আর দ্বিতীয় কথা হচ্ছে, এটা বলছি যদি পজিটিভলি বইগুলো প্রাথমিক স্টেজে যদি পড়ানো হয় এরকম, কিন্তু ইন্টারেস্টিংলি হচ্ছে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে, শুরু করেছে, কিন্তু এটা যে প্রপারলি টিচারদেরকে যে ট্রেনিং করানো, সেটা কিন্তু করা হয়নি, মানে পুরোপুরি করা হয়নি, কিছু কিছু এরিয়াতে করা হয়েছে। তো এটা একটা বড় কাজ। এটা না হলে পাঠ্যপুস্তক পরিবর্তন না, সেটাও হয়েছে, যেটা জানি যে প্রি প্রাইমারি লেভেলে, কারণ ওইটাই দরকার, ফাউন্ডেশনটা যদি একটা বাচ্চাকে, আমরা দেখলাম যে অনেক জায়গায় দেখা যাচ্ছে গবেষণায়, আমরা একটা গবেষণা করেছিলাম ওখানে, যে সে যে যেহেতু সে হতো চাকমা, কিন্তু টিচার আছে ওখানে মারমা। আচ্ছা, এখন চাকমা স্টুডেন্ট মারমা টিচারকে বলতে পারছে না সে ওয়াশরুমে যাবে, শিশু মানে তাকে, তো মানে এই যে
ব্যারিয়ার, My এটা God. কিন্তু একটা চাকমারা মারমার ভাষা দুইটা কিন্তু আমরা আলাদা। ধরে আবার আমরা হয়তো যারা বাঙালি কমিউনিটি আছে আমরা হয়তো মনে করি ওরা বোধহয় একজনের ভাষা একজন বুঝে, বিষয়টা কিন্তু কিন্তু আসলে তা না। হ্যাঁ, হ্যাঁ, তাই হ্যাঁ। ওটাতে কিন্তু একটা বিরাট মাই গড, এটা তো খুবই একটা চ্যালেঞ্জিং চ্যালেঞ্জের বিষয়। সো জায়গা। আবার লোকালি যদি আমি চিন্তা করি ওই জায়গায় হয়তো বা মানে ওরকম টিচার পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তো ওরকম টিচার কি রাখতেও হচ্ছে। হ্যাঁ, এটা পাওয়া যাচ্ছে না। তো ভাষাগত ব্যারিয়ার কিন্তু এটা বিরাট একটা ব্যাপার। তো ওই জন্য আর ওই টিচার সংকট একটা ব্যাপার আছে। তো এগুলোর দিকে এখন সরকার যেটা করতে হবে, প্রাইভেটলি অলরেডি মানে আমরা বিভিন্ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কিছু কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, এনসিটিভি থেকে গাইডলাইনটা অ্যাপ্রুভ করিয়ে তারা বিভিন্নভাবে ট্রাই করছে কিভাবে করা যায়। অনেক প্রতিষ্ঠানের চেষ্টা করছে, কিন্তু এটা সাফিসিয়েন্ট না। না, কারণ right. এই টোটালি প্রক্রিয়া গাইডলাইনটাকে অনুযায়ী Teacher training টিচারদের গুলো ট্রেনিং করানো, ব্যবস্থা টিচার করা। কিভাবে এটা পড়াবে। একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যেহেতু দূরত্বর কথা বললাম, মানে কাছে স্কুল নেই বললেই চলে। মানে প্রাথমিক স্কুল যেটা আমরা বলি যে প্রাইমারি স্কুলে যারা মানে পড়াশোনার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সরকারি স্কুলগুলো অনেক দূরে কমিউনিটি থেকে। আর কমিউনিটি স্কুল যেগুলো করা হয় সেগুলো তো যেতে যেতে এক একজনের 5-6 কিলোমিটার হেঁটে, হ্যাঁ, তারপরে অনেকে নৌকা করে যায়। নৌকা করে গিয়ে কিছুদিন আগে একটা মেয়ে বোধহয় মারা গেল ওরকম দুর্ঘটনায়, নৌকা করে যেতে হয়। তারপরে মানে ওয়ে নাই, মানে হাঁটতে হয় অনেক দূরে। আর তারপরে 5-6 কিলোমিটার 7 কিলোমিটার মধ্যে যদি স্কুল না থাকে, তাকে যেতে হয় কি অনেক দূরে আরেকটা জায়গায়। তো সেই ক্ষেত্রে যেটা একটু আগে বললো যে হোস্টেলের কথা, তো ওই হোস্টেলটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার। হ্যাঁ, সব জায়গায় তো এরকম নাই, হোস্টেলে একটা মান্থলি খরচ আছে। ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, খিয়াং বান্দরবানে যে ইয়েগুলো আছে, তো ওইখানে যারা ভান্তেরা আছে তাদের জন্য কিন্তু কমিউনিটি কিন্তু একটা ভালো মানে খাবার দাবার দেয় বিভিন্ন ইয়েতে। তো অনেক খাবার কিন্তু বেঁচে যায়, মানে বেশি দেয়। তো কমিউনিটি ওইসব ইয়েতে ওগুলোকে মানে হোস্টেল করা করা মানে পাশে যদি একটু জায়গা করে করা, খাবারটা হয়তো কমিউনিটি থেকে আসে, বাচ্চাগুলো যেগুলো ইয়ে করে। আর বাকি হয়তো কিছুটা খরচ যদি কোনো সংস্থা এনজিও অথবা দেয়, তাহলে কিন্তু মানে এরকম কিছু কিছু ছেলে মেয়ের পড়াশোনার এটা হয়। এরকম কিছু এই মডেল বান্দরবানে আমরা কিছু ডেভেলপ করা করেছি। হয়েছে, আমাদের সুবর্ণভূমি ফাউন্ডেশন থেকেও কিন্তু বরকলে এরকম 2টা হোস্টেলে এরকম আমরা সাপোর্ট তৈরি করা হয়েছে। হ্যাঁ, অলরেডি তারা করছেন। এবং একটার মধ্যে একটা হচ্ছে শুধু মেয়েদের হোস্টেল, মানে শুধু এরকম যেটা মনে করে যে এরকম একটা Right. হোস্টেল স্কুল এরকম করেছে, ওখানেও কিন্তু অনেক দূর থেকে এসে তারা মেয়েরা হোস্টেলে থাকে। তো হোস্টেলে অবকাঠামো তৈরি করা, হোস্টেলে লজিস্টিক সাপোর্ট দেওয়া, এগুলো হয়তো কেউ যদি প্রোভাইড করে তাহলে এই ধরনের একটা হোস্টেল হয়ে যায়। আর যেটা বললাম একই সাথে হচ্ছে স্কুলগুলোতে বাচ্চাদের জন্য এই অনেক দূরে তো মানে খাওয়া দাওয়ার একটা বিরাট সমস্যা, খুব ক্ষুধা নিয়ে বাচ্চারা স্কুলে যায়। তো বিভিন্ন দাতা সংস্থা কিন্তু ওই যে স্কুলে ইয়ে করা বিস্কিট প্রোগ্রাম, মানে একটা ভালো একটা বিস্কিট তারা প্রোভাইড করে। সেই বিস্কিটটা খেলে এবং কি Right. পরিমাণ পানি খেতে হয়, পানি খেলে অনেকক্ষণ মানে My God. ইয়াটা করে। তো ওইটা একটা বিরাট সাপোর্ট হয়, বাচ্চারা তো ক্ষুধা নিয়ে স্কুলে যায়। তখন আবার দেখা যাচ্ছে পানিটা পাবে কোথায়, পানি যদি না, তো স্কুলটাতে আবার পানি এনশিওর করতে পানি হবে, ফিল্টারেশন, ফিল্টার মানে পানি দিতে হবে অন্তত বাচ্চারা যেতে, নাহলে Right, পানি খেতে right. হলে তাকে আবার স্কুল থেকে অনেক দূরে যেতে না, হবে। না, না, তো সেজন্য সম্ভব না। স্কুলে এই ধরনের অবকাঠামো তৈরি করতে হবে, বাচ্চাদেরকে মানে মিড ডে মিল যেটা আমরা বলি একটু করা। আমরা ওই যে বললাম যে 8টা স্কুল আমরা ওখানে কিন্তু ওই ধরনের সাপোর্ট এখন দিচ্ছি সুবর্ণভূমি থেকে, যে মানে যাতে অন্তত বাচ্চারা দুপুরে খাওয়া দাওয়া ইয়ে করে, কারণ ওই ক্ষুধা নিয়ে তার পড়াশোনা করা যায় না। একদমই তাই। হ্যাঁ, আর অনেক দূর থেকে যেহেতু আসে এরকম, তো এই চ্যালেঞ্জ গুলো কিন্তু তাদের দূরত্ব করা। এবং যখন হচ্ছে ওই যে বাচ্চারা তুমি একটু আগে বলছিলে যে অনেকে আত্মীয়র বাসায় থেকে পড়ে অথবা ই করে, এটা তো আসলে সমাধান না, সবারই তো সমাধান না। অবস্থা একই রকম না। আর সরকার থেকে যেটা হচ্ছে এই কমিউনিটি স্কুলগুলোকে, যে কমিউনিটি স্কুলগুলো বিভিন্ন এনজিও সাপোর্ট করে ওগুলোতে একটু যদি সাপোর্ট দিতে পারে, বিশেষ করে এগুলোকে যদি আস্তে আস্তে সরকারিকরণ, ওই সরকারিকরণ করাটাও কিন্তু একটা মানে বড় চ্যালেঞ্জের। কারণ সরকারিকরণ করা প্রাথমিক স্কুলগুলো যখন সরকারিকরণ করতে যাবে তাদেরকে কিছু শর্ত পূরণ করতে হয়, মানে এটা স্থায়ী জায়গায় কিনা, এটা কেউ দান করেছে কিনা, তার কতজন স্টুডেন্ট আছে, কতজন আছে, এই জিনিসগুলো ফুলফিল করতে পারে না, যার কারণে কমিউনিটি স্কুলগুলো হয়তো অনেক সময় যেমন আমরা কিন্তু এগুলো তো একটা সাপোর্ট দিয়েছিলাম যে যাতে করে তারা মানে শর্ত পূরণ করে অনেকগুলো সরকারি স্কুল হয়ে যায়। সরকারি স্কুল হয়ে গেলে যেটা হয় কি ওই টিচারদের বেতনটা এনশিওর করা যায়, স্কুলের বইগুলো পায় তারা, বিভিন্ন ধরনের ফেসিলিটি পায়। কিন্তু ওই সরকারিকরণ না হলে এই কমিউনিটি স্কুলগুলো যখন বিভিন্ন এনজিও সাপোর্ট করে, কিছুদিন পর প্রজেক্ট শেষ হয়ে গেলে তারা কিন্তু আবার সে আগের জায়গায় চলে আসে। ওটা একটা বিরাট চ্যালেঞ্জ এই স্কুলগুলো কিন্তু। আর কমিউনিটি, আর সবচেয়ে বড় ব্যাপার কমিউনিটি স্কুল করলেও দেখা যাচ্ছে যে স্কুলগুলোতে পড়াশোনার ক্ষেত্রে একটা ক্লাসরুমে তুমি 4-5টা
ক্লাস মিলে একটা ক্লাসরুম ওইটাতে আসলে কতটা কোয়ালিটি এডুকেশন এনশিওর হয় মাত্র একজন টিচার হয়তো, আর কমিউনিটি স্কুল এনজিও হয়তো 2জন টিচারের বেতন দিতে পারে, কিন্তু 2জন টিচার দিয়ে তো আসলে 5টা হয় না। ক্লাসরুম আসলে হয় না মেনটেন করা। আমরা যখন ভিজিটে যাই আমি দেখি যে আসলে মানে কোনো মতে এগুলা হয় না, চলছে কোনো মতে চলছে। কোনো তো ভাবে ওই জায়গায় যদি এই ফ্যাসিলিটি গুলো এনশিওর করা না যায়, শিক্ষা ব্যবস্থা ওইভাবে আমাদের হবে না। পরিবর্তন আসবে। আমরা স্কুল না করতে পারলে ওখানে কলেজ করে কি হবে, কলেজ করতে না, কলেজ ঠিক মতো এনশিওর করতে না বলে আমরা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় দিয়ে কি হবে? তো ওই ছেলে মেয়েরা, আদিবাসী ছেলে মেয়েরা তো ওখানে কিভাবে যাবে? যদি বেসিক ইয়াটাই প্রাইমারি এডুকেশনটাই যদি কোয়ালিটি এবং ইনক্লুসিভ এডুকেশন আমরা না ensure করতে না পারি, তাহলে হয়তো আমরা বিশ্ববিদ্যালয় বানাচ্ছি কিন্তু দিন ওই শেষে যেতে ওটা পারবে না খুব তো। এফেক্টিভ মানে হচ্ছে না, যাদের জন্য বানাচ্ছি তারা যদি প্রাইমারি university পাশও যেতে করছে পারে, না ধরেন। হ্যাঁ, হ্যাঁ তারা যদি যেতে না পারে, আর যাদের অবস্থা ভালো, আমি বলছি না যে এরকম যে অনেকের অবস্থা ভালো তারা ঢাকায় এসেও পড়াশোনা করতে তারা পারবে। সব এটা আমাদের মানে মেনস্ট্রিম কমিউনিটি যেরকম আমরা পড়াশোনা করি, কেউ হয়তো প্রাইভেট ইউনিভার্সিটি পড়ছে, কিন্তু এটা আদিবাসীদের ওভাবেও হতে হচ্ছে। পারে, কিন্তু আমরা ম্যাক্সিমাম যেটা মানে কমিউনিটির জন্য যে ভাবছি সেটা আসলে আরো বেশি স্ট্রেনথেন করা উচিত আর কি প্রাইমারি লেভেল থেকে। এটাই আমি হ্যাঁ, আচ্ছা আমি জাস্ট একটু অ্যাড করি, সেটা হলো ওই যে ভাইয়া তো অনেক কিছুই বললেন চ্যালেঞ্জেস বিষয়গুলো, তো প্রধান আরেকটা চ্যালেঞ্জ আমার মনে হচ্ছে যে ওখানে যারা পড়াশোনা করছে, একই তো এই যে অনেক ধরনের লো রিসোর্স নানা কিছুর কারণে তাদের আবার মানে বাংলা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, দেন ইংলিশ থার্ড ল্যাঙ্গুয়েজ, আর ওখানে যেভাবে যে ফেসিলিটি নিয়ে তারা পড়াশোনা করছে, বিভিন্ন কিছু মিলে আমরা মানে যদি দেখা যাচ্ছে স্টুডেন্টসরা মেইন যারা ভালো ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে তাদের সাথে তারা কিভাবে কম্পিটিশনে যাবে। এক হচ্ছে স্কুল লাইফেই তারা ঝরে যায় অনেকে, তারপর হয়তো এসএসসিটা কোনো মতে ক্রস করে, যেখানে হয়তো পরীক্ষার সেন্টার Right. আছে বা কাছাকাছি যারা থাকে ওরা হয়তো এসএসসি ক্রস করে, তো এইচএসসি কোথায় করবে, ওইভাবেই থেকে যায়। তো পড়াশোনার সময় আবার তারা শিখে কি যে হ্যাঁ পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, এই ধরনের একটা মাইন্ডসেট ওখানে চলে যায়, যার কারণে তারা না জুমে গিয়ে কাজ করতে পারে, না লেবারের কাজ করতে পারে, বা চাকরিতে বা যেতে পারে, চাকরিতে যাওয়ার সামর্থ্য নাই, ওই ধরনের পড়াশোনা সে পায় নাই বা ক্যাপাসিটি তৈরি হয় নাই তার মধ্যে। আর জুমে গিয়ে কাজ আইডেন্টিটি করার মতো ক্রাইসিস বা ফিজিক্যালি পরিশ্রম করে কাজ করার মতো ওই ধরনের প্র্যাকটিসও সে পায়নি, কারণ স্কুলে তো ওই ধরনের কোনো জীবিকার সাথে রিলেটেড পড়াশোনা। এটাও একটা বড় চ্যালেঞ্জ এই এই ক্ষেত্রে সময়। যদি এমন হতো যে মানে লোকাল বা কমিউনিটি ভিত্তিক যে এডুকেশন, এটা হলে খুবই ভালো হতো। এক হচ্ছে তাদেরকে যদি যেই যে কমিউনিটিতে সে আছে বিভিন্ন বিষয়ে পড়াশোনা করবে, প্লাস নিজের ওখানকার লাইফ স্কিলস এবং কালচারের সাথে ওরিয়েন্ট করা। আচ্ছা যে তাদের ওখানে আছে জুম আছে কথা বা জমি আছে কিছু পাহাড়ে, ওই পাহাড়ের জমিকে কিভাবে সে বেস্ট ওয়েতে একটু ইউটিলাইজ করতে পারে যতটুকু সম্ভব, এই এডুকেশন গুলো যদি দেওয়া যেত তাহলে অ্যাটলিস্ট ভালো হতো। এখন এমন অবস্থা যে মানে এইদিকও না ওইদিকও না। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে, যেটা বলি যে চ্যালেঞ্জটা হচ্ছে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এডুকেশন ক্যালেন্ডার। ধরো আমরা এখন মানে কালচারালি এটা কিন্তু একটা ব্যাপার, আমাদের এখন রোজার মানে ঈদের বন্ধ, তো ঈদের বন্ধটা আসলে ওদের তো দরকার নাই, ওদের দরকার কখন, ওরা যখন বিজুর সময়, যে সময়টা হ্যাঁ বিজুর সময় এটা তখন দরকার, ওই সময় ছুটিটা দরকার। কিন্তু আমরা কি করি, আমাদের যে সিস্টেম মেন স্ট্রিমের যে আমরা টোটালি ওদের উপর চাপাই দিই। আমরা তো ওদেরকে বলছি না যে এখন ওরা ঈদের সময় তত দরকার, এখন ওদের যে সময় উৎসবের দরকার, উৎসবের মানে ছুটির দরকার, ওই সময় কিন্তু তারা সেই ছুটিটা করতে পারছে না। এটা একটা বড় সমস্যা। তো এডুকেশনের ক্ষেত্রে মানে তারা ওই যে করা, তারপরে হচ্ছে জুম যখন কাটা হয় তখন কিন্তু তার অনেক বাচ্চা কাচ্চারা কিন্তু ওই সময় মা বাবার সাথে জুমে যে হেল্প করে, তাদের সাথে যায়, মানে এটা একটা বড় আপনি তো ভালো মানে এটা আপনারা জানেন। তো ওই সময় কিন্তু কিছুটা হয়তো ইয়েতে তাদের প্রভাব পড়ে। হ্যাঁ, তো ওই যে ছুটি ছাটা গুলো যদি আমরা করে মানে লোকালি কাস্টমাইজ করে যদি এটা করা হয়, তাহলে কিন্তু জিনিসটা তাদের এডুকেশনের জন্য একটা বড় সাপোর্টিং হয়। এছাড়া আরেকটা জিনিস হচ্ছে, সেটাও একটু মানে যারা গবেষণা করেছে তাদের একটা হচ্ছে, যেমন এই যে প্রাথমিক বাচ্চাদেরকে তাদেরকে কিন্তু শুধুমাত্র শিক্ষা ওরকম 1 2 3 4 ওদের মাতৃভাষায় পড়ালে হবে না, তাদের কবিতাগুলা, এখন আমি হব সকালবেলা পাখি, এটা এই বাংলা কবিতাটা ওদের পড়ায় কিভাবে মানে ওরা করবে, ওই জন্য ওদেরকে ওদের ভাষায় কিছু ছড়া, কিছু কবিতা, মানে যেভাবে করায় ওরকম, এগুলো কিন্তু কিছু কিছু লোকাল এনজিও অথবা ন্যাশনাল পর্যায়ে এনজিও তারা
শুরু করেছে। আমি যখন মানুষের জন্যতে ছিলাম তখন আমাদের ওখান থেকে কিছু উদ্যোগ এরকম নেওয়া হয়েছিল, এবং বিশেষ করে কমিউনিটিতে কিছু কিছু, তো এটা আসলে মানে এত বড় কমিউনিটির জন্য কিছুই না যেসব Right. স্কুল, কারণ আমরা তো সব স্কুলকে কাভারও করতে পারিনি সবকিছু, হ্যাঁ। কিন্তু এই উদ্যোগটা নেওয়া হয়েছিল। মানে এই ধরনের উদ্যোগ আরো অনেকে হয়তো নিয়েছে, আমাদের এখানে জাবারাং কল্যাণ সংস্থা আচ্ছা, আছে আচ্ছা। খাগড়াছড়িতে, হুম। ওনারা এটা নিয়ে প্রচুর কাজ করেন। আর ঢাকা থেকে এরকম মানুষের জন্য ফাউন্ডেশন, সেভ দ্য চিলড্রেন, ওনারা এই ধরনের উদ্যোগগুলোর সাথে সবসময় ইয়ে করছেন। তারপর গণস্বাস্থ্য অভিযান যেটা আছেন, ওনারা কিন্তু এরকম ইয়ে করে, এবং এই আদিবাসী শিশুদের এই নিজ ভাষায় পড়ার জন্য একটা ঢাকাতে একটা মাতৃভাষা সুরক্ষা কমিটি টাইপের এরকম একটা আছে, ওরকম একটা প্রতিষ্ঠান আছে, তারা চেষ্টা করছে এটা কিছু একটা করার জন্য। উন্নয়ন সংস্থার কথা যখন মানে বলছিলেন, আমার একটা জিনিস এটাও আমার মনে হলো যে বিভিন্ন উন্নয়ন সংস্থার আমি যতটুকু জানি যে ওখানে কাজ করা কিন্তু অনেক কষ্টের, বিকজ পারমিশন থেকে শুরু করে একটা লম্বা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, এবং এই জন্যও কি আমরা এটাও দেখি কি না যে খুব কম উন্নয়ন সংস্থা যেখানে আমরা যেমন যখন দেশে অন্যান্য জায়গাতে যখন রেসপন্স করতে হয় তখন আমরা যত উন্নয়ন সংস্থাকে দেখতে পাই, সিএইচটি রিজিয়নে কিন্তু আমরা অত উন্নয়ন সংস্থা দেখতে পাই না, এবং এইখানে এই উন্নয়ন সংস্থার আরো বেশি কাজ করার সুযোগ কিভাবে বাড়ানো যায় বলে আপনি মনে করেন? না, অন্য সংস্থা মানে কম তা বলা যাবে না, আচ্ছা। কিন্তু পাহাড়ের কাজের কিছু সীমাবদ্ধতা আছে, বিশেষ Okay. করে কারণ আমরা যদি দেখি সারা দেশে কাজ করার যে ধরনের মানে প্রশাসনিক প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, চিরাং হিল ট্যাক্স একটু ভিন্নভাবে, কারণ আচ্ছা। ওখানে সিস্টেম গুলো একটু ভিন্ন। বিশেষ করে সারা দেশে অন্যগুলোর সাথে হয়তো প্রশাসনিক কিছু কিছু মিল আছে, কিন্তু এখানে একটা ট্রেডিশনাল সিস্টেম আছে। এখানে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আছে, যারা পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী তারা কিন্তু যে পার্বত্য চট্টগ্রামের যত উন্নয়ন কার্যক্রম সেটার সমন্বয় করার কথা তাদের। হ্যাঁ, তারপরে উন্নয়ন বোর্ড আছে। হ্যাঁ, তারপরে একই সাথে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সাথে তাদের একটা সংযুক্তি আছে। তো সবকিছু মিলে ওখানে সমন্বয়ের ধরনটা সারা বাংলাদেশের থেকে একটু একটু different, ভিন্ন, এবং ভিন্ন। প্রক্রিয়াটা কি জটিল মনে হয় জটিল আপনার বলতে কাছে কি মানে না? যেহেতু জটিল তো অবশ্যই কিছুটা তো আছে। আচ্ছা। ওইটা আরো সহজতর করার জন্য আমরা কিন্তু কাজ করছি। আমরা হচ্ছে। অলরেডি এই বিষয়গুলা বলেছি যে পার্বত্য Okay, চট্টগ্রামে nice. যাতে আমরা অলরেডি পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় আঞ্চলিক পরিষদ লোকাল এরকম করা। লেভেলে একসেপ্টেন্স কেমন? আপনি যেহেতু কাজ করছেন নিশ্চয়ই এটা ভালো বলতে পারবেন যে একটাতে গেল যে মানে আপনার অনবোর্ডিং এর যে জটিলতা, হ্যাঁ সেটা তো বিভিন্ন সেক্টরই কাজে থাকেই, আমরা ধারণা করছি যে সেটারও হয়তো যেমনি সমাধান হবে। একই সাথে কমিউনিটির মানুষজন যারা ওখানকার লোকাল, তারা আমি যেহেতু বুঝি যে কিছুটা হলো বাঙালিরা এসে কাজ করবে, একটু বিদ্বেষ তো আছেই, কারণ বা তারা ডেভেলপমেন্টটাকে আসলে কতটুকু একসেপ্ট করে, বা আপনি বলছেন যে এই জায়গাগুলো পরিবর্তন হওয়া উচিত, কত সহজেই নেয়, বা এরকম কোনো অভিজ্ঞতা কি না, আছে মানে কিনা কাজ তারা তো করতে গিয়ে? সহজে মানে যেটা বলছিলাম যে লোকাল যে অর্গানাইজেশন গুলো, এনজিও গুলো আছে, এগুলো কিন্তু মানে আদিবাসীরাই এগুলো মানে তাদেরই তৈরি করা, তারাই Right. এগুলো পরিচালনা করছে। তো ওই ক্ষেত্রে যেটা হচ্ছে সরকারের মানে সরকারের সহযোগিতাও পাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, ওই ধরনের কোনো মানে আমি সমস্যা দেখি না যে সেক্ষেত্রে ইয়ে করা। আর আরেকটা হচ্ছে মানে তারা যখন কাজ করতে যায়, তো সেখানে তারা কিন্তু বাঙালি কমিউনিটির সাথেও কাজ করছে। করছে। হ্যাঁ, প্রশাসনিক এই কারণে ওখানে অলরেডি তো অনেক মানে যেটা হচ্ছে কিছু কিছু জায়গায় তো বাঙালি কমিটি অলরেডি বেশি হয়ে গেছে পাহাড়ি কমিটি হচ্ছে। এটা কিন্তু অনেক বেশি শহরগুলোতে কিন্তু এটা কি অ্যালার্মিং বাই এনি চান্স? মানে লাত হয়েছে কিনা কাছে কি মনে হয়? এখন স্ট্যাটিস্টিক্স, কারেক্ট স্ট্যাটিস্টিক্স না, অলরেডি 50-50 অথবা 50 চেয়ে বেশি হয়ে গেছে বাঙালি। 51 বা আমরা ধরলাম যে একসময় 5% ছিল না, ধরলাম সেটা একসময় এখন 50-এর কাছাকাছি বা কিছুটা কম বেশি বেশি, বেশি। এবং এটা কি কোনো কারণে মানে ভালো হয়েছে নাকি কি মনে হয় কোথাও খারাপ হয়েছে? যদি ভালো হয় আমরা কেন বলবো এটা ভালো, বা যদি কোথায় খারাপ হয় তাহলে এটা কেন মনে হয় যে এই জায়গাটা খারাপ হয়েছে? এখানকার জনগোষ্ঠীকে যেভাবে ওখানে মানে সেটেল করা হয়েছে, সেটেলমেন্ট প্রজেক্ট, এটা মানে পলিটিক্যাল একটা হিস্ট্রি আছে যে কাপ্তাই বাঁধের পর থেকেই মনে হয় সেটেলমেন্টটা বেশি শুরু হয়েছে ওখানে। আচ্ছা। তো ওখানে বিভিন্নভাবে এটা রিলিজিয়াসলি কারণে হোক, তারপরে ওখানকার পলিটিক্যালি যাতে কন্ট্রোল করা যায় ওই এলাকাকে, এই কারণে হোক, অন্য যে কোনো ভাবে হোক, ওখানে আস্তে ধীরে মানে সেটেলমেন্টটা বেড়েছে। তো বাড়ার কারণে ওখানে যে রিসোর্সেস এর প্রতি তো অবশ্যই চাপ পড়েছে। আচ্ছা।
প্রথমত হচ্ছে যে ল্যান্ড রিলেটেড আমরা অনেক সমস্যার কথা বললাম, কালচারালি যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়া। আমি যদি ফ্র্যাঙ্কলি বলি যে এখান থেকে যারা যায় তারা ম্যাক্সিমামই ওখানকার কালচার সম্বন্ধে জানেন না, ওয়াকিবহাল না। তো যার কারণে আমরা যেভাবে বেড়ে উঠেছি, যে কথাগুলো শুনতে শুনতে বড় হয়েছি, যে এবং ডকুমেন্টারি গুলো দেখলে আপনিও বুঝতে পারবেন, আপনারা মানে যদি দেখে থাকেন, যে তাদেরকে যখনই জিজ্ঞাসা করা হয় বলা হয় যে হ্যাঁ, ইন্ডিজিনাসরা বাংলাদেশেরই কেউ না, এটা আমাদের ল্যান্ড, এই ল্যান্ড আমাদেরকে নিয়ে নিতে হবে। এই ধরনের একটা অ্যাগ্রেসিভ মনোভাব আছে ওখানে। আবার এমন অনেক মানুষও আছেন যারা এই অ্যাগ্রেসিভ মনোভাবটা যাতে না থাকে সেভাবে কাজ করে যাচ্ছেন, যেমন জাহিদ ভাইরাও তো ওখানে কাজ করছেন। আরো অনেকেই বাংলা ভাষাভাষী আছেন যারা যাতে এই মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো না হয়, অধিকার কাজ করছে। ইন্ডিজিনাসদের অধিকার এবং মানে বাঙালিরা ওখানে গিয়ে যাতে তাদের কালচার, তাদের ল্যান্ড কেড়ে না নিতে পারে, এই ধরনের রিলেটেড কাজও হচ্ছে। বাট যদি সরকারি ভাবে মানে এটা করা না হয় তাহলে এই ইস্যু কখনো মানে সমাধান হবে না আর কি। আচ্ছা। তো এখন আপনি যে বললেন কি কি সমস্যা হয়েছে বা লাভ হলো কিনা, প্রথমত যে ইকোনমিক্যালি আদিবাসীরা মেইন স্ট্রিম ইকোনমিতে এখনো খুবই কম পার্টিসিপেশন হয়। তো আপনি দেখবেন যে বান্দরবান শহর বলেন, রাঙ্গামাটি শহর, যে জেলা শহরগুলোতে বা থানা শহরগুলোতে এখন যান না আপনি, ওখানে দেখবেন যে ব্যবসার ক্ষেত্রে আদিবাসীদের কোনো কন্ট্রোল নাই, তাদের হাতে নেই। তারা হয়তো মানে কতিপয় কয়েকটা তাদের দোকান আছে, তাদের হাতে নাই। বাজারও পুরোপুরি হচ্ছে এখান থেকে যারা গিয়েছেন ওনাদের দখলে। কেন? বিভিন্ন কারণ আছে। একটা হচ্ছে যে আদিবাসীরা ওই অ্যাক্সেসটা পায়নি, সিস্টেমে ঢোকার অ্যাক্সেসটা পায়নি তারা। তারা যখনই বিজনেস করতে গিয়েছে সিন্ডিকেট তাদেরকে মানে আটকে দিয়েছে আর কি। আমার একটা এক্সাম্পল আছে, ওনাকেও বলছিলাম যে আমাদেরই এক পরিচিত, উনি চেষ্টা করেছেন যে একটু মানে নিজের এলাকা থেকে বের হয়ে অন্য জায়গায় গিয়ে একটু বিজনেস করা, একটু ইকোনমিতে অ্যাক্সেস পাওয়ার উনি চেষ্টা করেছেন। ওখানে জনসংখ্যা বেড়ে যাওয়ার কারণে সুযোগ সুবিধা যেমন তৈরি হয়েছে ব্যবসায়িক ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে, বাট সুযোগ সুবিধাগুলো ইন্ডিজিনাসদের জন্য না বলতে গেলে, মানে খুব মানে হলেও খুবই অল্প, মেবি 5%, 10%। কেউ কেউ যারা বুঝতে পারছেন বিজনেস রিলেটেড, হয়তো বাংলা ভাষাভাষী বিভিন্ন কমিউনিটি যারা পাওয়ার হোল্ড করেন, ইকোনমিক পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার, যারা ওনাদের সাথে কানেক্টেড, ওনারাই হয়তো কিছু কিছু ক্ষেত্রে ব্যবসা করতে পারছেন। বাট ম্যাক্সিমাম ইন্ডিজিনাস কমিউনিটিস তারা কিন্তু ব্যবসায় অংশগ্রহণ করতে পারছে না। Right. তো পুরো ব্যবসার সিস্টেমটাও দখলে ওনারাই নিয়েছেন আর কি। ওখানকার লোকাল কমিউনিটিরা ব্যবসার মধ্যে পাওয়ার হোল্ড করে না, তাদের এজেন্সি নাই। তো এটা একটা বিরাট চ্যালেঞ্জ। তো আরো অনেক ধরনের চ্যালেঞ্জ আছে, আমি একটু না ওইটাই জাহিদ ভাইয়ের কাছ একটু থেকে বলছি শুনে যে নিই। জি। ব্যবসায়ীরা যারা আছে তারা টোটালি নিয়ন্ত্রণটা করছে বাঙালি কমিউনিটি। তো সেই ক্ষেত্রে যেটা হয় কি, এই যে জিনিসপত্রগুলো তারা উৎপাদন করছে, বিশেষ করে ওখানকার যে ফল, ভেজিটেবল যে আইটেম গুলো করছে, এগুলো যখন মার্কেটিং করতে যায়, বিভিন্ন জায়গায় করতে যায়, সেখানে তারা ন্যায্য দামটা পাচ্ছে না। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এবং সেটা পেতে গেলে মানে যে ধরনের মার্কেট চেইনটা যেটা হওয়া উচিত, সেটা নিয়ে আসলে অনেকে কাজ করছে, কিন্তু তা মানে বাস্তবে যেটা হচ্ছে ঘুরে ফিরে মানে যারা উৎপাদন করছে আদিবাসী কমিউনিটি, তারা কিন্তু সেই মানে সেই ন্যায্য দামটা কিন্তু এখনো পাচ্ছে না। সেটার জন্য অনেকে কাজ করছে দেখা যাচ্ছে। এটা একটা বিষয়। আরেকটা জিনিস হচ্ছে যেটা বললাম যে ওখানে কিছু মধ্যস্বত্বভোগী আছে যারা তাদের জিনিসগুলো মানে নিয়ে বিক্রি করে খেতে, তারা এই জায়গাটাতে একটা বড় ভূমিকা রাখে। তো এটাকে এই চ্যানেল মানে এই মধ্যস্বত্বভোগীদের থেকে একটু দূর করার জন্য বিভিন্ন উদ্যোগ বিভিন্ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নিয়েছিল। যেমন ইউএনডিপি কিছু সেলিং পয়েন্ট আর কি, মানে আদিবাসী কমিউনিটি লোকজন যখন জিনিসপত্রগুলো আনবে, তার যে এতগুলো কাঁঠাল, এতগুলো আনারস অথবা মিষ্টি কুমড়া, এগুলোকে এনে একটা জায়গায় জড়ো করা, এই জায়গা থেকে আড়তদাররা এসে নিয়ে যাবে। মানে অন্তত না হলে তো ওরা যদি জিনিসগুলো এনে কোথাও একটা পয়েন্টে না আনে, তাহলে তো এটা বিক্রি করতে পারবে না। রাইট। তো ওইটার জন্য এবং তাদের মধ্যে একটা ইউনিটি তৈরি করা, তাদের সাথে ওই কষাকষি করা, এগুলোর জন্য কিন্তু কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। বাট এগুলো আরো বেশি করে করা দরকার, এই উদ্যোগ আরো বেশি হওয়া দরকার। তাহলে হবে কি, তারা ন্যায্য দামটা, না হলে হয় কি যে আনলো, কিন্তু যারা কিনতে আসবে তারা যদি না আসে, তাদের সাথে একটা ভালো বোঝাপড়া করা, এবং সেখানে মানে অন্তত প্রশাসনের যদি একটু সাপোর্ট থাকে যে তুমি তাকে মানে ঠকাইয়ে নিয়ে গেলা, ওরকম যাতে না হয়, এই জিনিসগুলোকে করা উচিত। বাট ওইটাতে আমাদের মনে হচ্ছে ইয়ে করা। চিটাং হিল ট্যাক্সকে নিয়ে যে একটা নেগেটিভ প্রচারণা মানে যেটা আছে, সেটা হচ্ছে কেমন, আমি যে দেখি
একটা হচ্ছে মিডিয়াতে হচ্ছে, একটা হচ্ছে প্রশাসনে হচ্ছে, আর সব জায়গায়। যেমন আমি যদি ধরি যে টিভিতে অ্যাড দিচ্ছে, মানে এরকম যে আমি উল্টাপাল্টা করলে তোমাকে রাতারাতি বান্দরবন পাঠিয়ে দিব, তাহলে বান্দরবনকে তুমি ছোট করে দেখছো। ছোট করে দেখছো। মানে এমনি মানুষজন ওখানে খুব, মানে তারা খুব স্ট্রাগল হচ্ছে, কিন্তু তুমি মেসেজটা দিচ্ছ নাটক সিনেমা আমরা বানাচ্ছি সিনেমায় যে অ্যাডে দিচ্ছ যে তোমাকে শুধু এটা করছে অ্যাডে, একই সাথে প্রশাসন থেকেও আজকে যে লোকটা কোনো দুর্নীতির কারণে ধরা পড়লো তাকে পরের দিন দেখবে স্ট্যান্ড রিলিজ দিয়ে তাকে বান্দরবন পাঠানো এটা আমরা নাটক সিনেমায় দেখানো হয়, কিন্তু এর নাটক ভিতরে সিনেমা গল্প দেখানো বানিয়ে, হচ্ছে। হ্যাঁ, আবার প্রশাসন ওরা হয়তো হচ্ছে। বলবে আমরা মানে বাস্তব থেকে নিয়েছি, বাট একটা নেগেটিভ যখন তুমি প্রচারণা করো তখন সেই ক্ষেত্রে কিন্তু এই নেগেটিভটাই কিন্তু মানুষের মধ্যে থেকে যায়। তাহলে তুমি মেসেজ কি দিচ্ছ সবাইকে? রাইট। মেসেজ দিচ্ছ যে কেউ যদি খারাপ কাজ করে, দুর্নীতি করে, তাকে বান্দরবন পাঠানো যায়, কারণ এই জায়গাটা খারাপ। ওভাবেই তুমি মেসেজটা দিচ্ছ। তাহলে এই মেসেজটা তুমি দিচ্ছ, তাহলে ওদের ওই ওই এলাকার মানুষকে তুমি ছোট করছো। তাহলে এই জায়গাটাতে কিন্তু একটা বিরাট ব্যাপার আছে, রাইট রাইট, তাই না? মানে অডিশনের ব্যাপার। একই সাথে যারা নাটক বানায়, সিনেমা বানায়, ডকুমেন্টারি বানায়, তাদেরও কিন্তু দায়বদ্ধতা আছে, তাদের অ্যাওয়ারনেস এর অভাব আছে। কারণ তারা অনেক সময় ওই যেটা বললো একটু আগে যে আমি হয়তো গল্পের খাতিরে মানে পাহাড়ি একটা ছেলের সাথে, মেয়ের সাথে বাঙালি একটা ছেলের প্রেম দেখাচ্ছি, অথবা তাদের ভাষাগত বিভিন্ন ইস্যুতে ইয়ে করছি, তো ওই মেসেজটা আসলে কিভাবে দিচ্ছি আমি, সেটাতে তাদের মধ্যে কি ধরনের প্রভাব ফেলে, এই জিনিসগুলো তো গবেষণা করে আমরা করছি না। তো সেক্ষেত্রে কিভাবে মানে জিনিসগুলোকে উপস্থাপন করছে, ওটাও কিন্তু একটা বড় ব্যাপার। কতটা সেনসিটিভ হয়েছে বলা যায় করছে, কিন্তু আমরা একটা মানে যেহেতু আমার ভিউ বাড়াইতে হবে, যেহেতু আমার সিনেমা চলতে হবে, ভাইরাল করতে হবে, আমি কিন্তু এই ধরনের দিচ্ছি, অথবা কেউ একজনকে পাহাড়ি মেয়ে সেজে, অথবা কেউ একটা ছেলে বানিয়ে, মানে আমরা বলছি যে এই ধরনের একটা ইয়ে করে, মানে কিছু কিছু ইস্যু গুলোকে ফান হিসেবে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এটাতে কারো যে অধিকার ক্ষুণ্ণ হতে পারে এই জিনিসগুলো নেই। এমনকি আমি যদি চিন্তা করি, আমাদের এই যে কিছুদিন আগে আমি এটার উপর লিখেছিলাম, বিশেষ করে নোয়া হুমায়ুন একটা অ্যাড বানিয়েছিল, এই যে পাহাড়ে মোবাইল ফোনের অ্যাড, হ্যাঁ মনে আছে? সেটা হচ্ছে এমন ভাবে চিত্রায়ন করেছিল যে মোবাইল ফোনে একটা তার মোবাইল ফোন থাকাতে সে সম্ভবত, আমার যতটুকু মনে আছে, মানে সে সব কাজ করতে পারে, একটা বাঙালি ছেলে, মুসলিম, এবং সেই ক্ষেত্রে সে আজান শুনতেছে, কিন্তু যে জায়গাটাতে মানে চিত্রায়ন করা হয়েছিল মানে বান্দরবানের রিমোট এমন একটা জায়গা, পাহাড়ি মানে আদিবাসী অধ্যুষিত এলাকায়, তো ওরকম তো বাস্তবে নেই। যে জিনিসটা বাস্তবে নেই, তাহলে আমরা কিভাবে জিনিসটাকে মেসেজটা দিচ্ছি যে ওই রিমোট তঞ্চঙ্গা এলাকায় অথবা মরু এলাকায়, হ্যাঁ এই ধরনের ইয়ে আছে, তাহলে বোঝা যাচ্ছে যে মানে আমি মানে নিজে ধারণ করছি যে এরকম মেসেজ, তাহলে ওখানে আরেকজন থাকতে পারে, আরেকটু এরকম হতে পারে, তো এটা টোটাল ভুল তথ্য। তো আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি যে এরকম মানে ইয়ে হচ্ছে, অথচ মানে সে সবাইকে ডেকে ডেকে ইয়ে কি ইফতারের সময় মেসেজ দিচ্ছে, অথবা মানে যখন সেহরির সময় সবাই ইয়ে করছে। তো এইগুলো নিয়ে আমরা লেখালেখি করেছিলাম, পরবর্তী সে সরি বলতে বাধ্য হয়েছে যে এটা আসলে তার ঠিক হয়নি। অ্যাডটা কিন্তু খুব মানে মারাত্মক কি মেসেজটা দিচ্ছে, তাহলে বড় রোল আছে, হ্যাঁ রোল আছে। তো এই তাহলে ওই যে বললো পড়াশোনা করা হয়নি, এটার উপরে করা হয়নি, এত বড় মাপের একজন ওখানকার কালচার একটা অ্যাড করে ফেললাম, আমরা ভাবা নিলাম, কিন্তু এটা কিন্তু ওভাবেই কিন্তু এটা করা হয়নি। সো এই জিনিসগুলো খুবই আমার মনে হয় যে মানে ইম্পর্টেন্ট, এগুলোই কিন্তু প্রমোট করে পরবর্তীতে আরো মানে ওখানকার মানুষদের উপর এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে আমার কাছে মনে হচ্ছে। আজকে একটা অ্যাড করতে, যেহেতু এই ইস্যুটা নিয়ে কথা হচ্ছে, মানে চিটাং হিল ট্রেক্সে যত ধরনের ইস্যুই হয়, অনেক সময় মিডিয়া যেভাবে তুলে ধরে সেটা সেভাবে এখানকার মানুষ, আবার সব মিডিয়াতে তো আসেও না সব ঘটনা, না একে তো আসে না, বাট যেটুকু আসে খুব নেগেটিভলি আসে। আচ্ছা, আরেকটা আমার এটাও মনে হয়, একটু মানে জাস্ট আমার অভিজ্ঞতা থেকে বলি যে মানে ওখানকার কোনো ইস্যু নিয়ে আসলে ন্যাশনাল লেভেলে খুব একটা আন্দোলন প্রোটেস্ট, সেটাও কিন্তু খুব একটা না হয়, কিন্তু আন্দোলন প্রোটেস্ট হয় না তা না, কিন্তু কম দেখবেন। মানে আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা জানি, সব আন্দোলনই হয় কি মানে মানে একটা একদিন দুদিন এরকম, কিন্তু এটার যে একটা ফলো আপ করা, মানে এটার জন্য আসলে কেউ ওরভাবে সময়ও দেয় না। মানে এটা প্রপার ফলো আপ, একটা মামলা, একটা মানে কারো অধিকার ক্ষুণ্ণ হয়েছে, কারো কোনো একটা নারী নির্যাতন হয়েছে, হ্যাঁ, অথবা কারো একজন বিচার চাচ্ছি আমরা, এই জিনিসগুলোকে মানে ফলো করা, এটাকে ইয়ে করা, এটা আসলে করা খুবই দরকার। কিন্তু বিভিন্ন সংগঠন আছে ঢাকায়, আদিবাসী সংগঠন যেমনই আছে তেমনই সামাজিক সংগঠনগুলো, তারা কিন্তু চেষ্টা করে, কিন্তু
ও যে বললাম এটার একটা নির্দিষ্ট বাজেট দরকার, কারণ ফলো আপ করার জন্য ওখানে গিয়ে তাদের সাথে কথা বলা, থানা পুলিশ এগুলো যোগাযোগ করা, মানে মানে যেটা আইনজীবীর সাথে যোগাযোগ করা, তার পরিবারের সাথে যোগাযোগ করা, এই যে একটা বড় বিষয়। জাহিদ ভাই, এখানে আমি একটা জিনিস বলতে চাই যে শুধু শিক্ষা না, শিক্ষা, চিকিৎসা সব ক্ষেত্রেই আপনি দেখবেন যে একটা এই ইনফ্রাস্ট্রাকচারাল কারণেই হোক বা এই যে জিও লোকেশনের কারণেই হোক, একটা বড় কিন্তু চ্যালেঞ্জ আমার কাছে মনে হয় থাকে। যেরকম শিক্ষার জন্য যে শিক্ষার কথাটা আসছিল, যে স্কুল আছে কিন্তু ট্রান্সপোর্টেশনের কারণে কিন্তু অত দূরে গিয়ে সবাই পড়তে পারছে না। ওদের যেটা হয়, শিশুদের মানে এত 5-10 কিলোমিটার হেঁটে যাওয়া সম্ভব না। সো হয়তো কারো বাসায় থেকে আশেপাশে স্কুলে পড়ছে, এবং সেখানেও কিন্তু শিশু কতটা নিরাপদ, তাই না? মানে শিশুদের সেফটি সিকিউরিটির একটা বিষয় আসে, তখন পরিবারে বেড়ে ওঠা আর একটা জায়গায় বেড়ে ওঠার মধ্যে পার্থক্য আছে। ঠিক তেমনি যাওয়া আসার পথে যখন এই যে এত লম্বা পথ পাড়ি দিতে হয়, সেখানে একটা নিরাপত্তাহীনতার ব্যাপার থাকে। আসলে বিভিন্নভাবেই ভালনারেবল। চিকিৎসার কথা যদি আপনি বলেন, যে অনেক রিমোট হওয়ার কারণে কিন্তু ইমার্জেন্সি রেসপন্স যেমনি করা সম্ভব হয় না, তারাও ইমার্জেন্সি সার্ভিসটা নিতে পারে না। ধরেন কোনো একটা মানে লেটস সে রেপের ঘটনা ঘটলো বা কোনো একটা নির্যাতনের ঘটনা ঘটলো, অনেক সময় দেখা যায় যে কমিউনিটির বাইরে গিয়ে কথা বলতে হবে, মামলা করতে হবে, ডাক্তারকে ভিজিট করতে হবে বা সমস্যাটা খুলে বলবে, সেটাতেও তারা কিন্তু নিরাপদ বোধ করে না। বিকজ এই যে তার মানে সার্ভিস কিন্তু দিচ্ছে ওখানকার ঠিক পাহাড়ের বাস করা মানুষজন সবসময় যে দিচ্ছে তা না। হ্যাঁ, এবং এই বিভিন্ন সেবা কিন্তু প্রদান করি আমরা এখান থেকে গিয়ে বা ওখানকার বিভিন্ন রকম পদে থাকা মানুষজন। তো যেহেতু এই যে একটা গ্যাপ এবং একটা মানসিক দৌরত্ব অলরেডি এক্সিস্ট করে ওখানে, তো নাগরিকদের যে সকল নাগরিক সুবিধা, সেটা চিকিৎসা, সেটা স্বাস্থ্য চিকিৎসা, শিক্ষা, এই জায়গাগুলোতে একটা বড় কিন্তু তখন কনফিউশন তৈরি হয় বা একটা ডিসিশনের একটা বড় ল্যাকিং আসে, যে ডিসিশন মেকিং এর জায়গায়, যে আমি আসলে এই সেবাটা নেওয়ার জন্য যাব কি না তাদের কাছে, বিকজ আমি আসলে সেবাটা প্রপারলি পাবো না হয়তো। সো এইরকম কিন্তু কিছু চিন্তা হয়তো তৈরি হয়। আচ্ছা, স্বাস্থ্যটা দিয়ে আমি করি মানে পরে তো স্বাস্থ্যের ক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যাটা, একটা হচ্ছে দুর্গম এলাকা, এটা একটা বড় সমস্যা। যার কারণে স্বাস্থ্য সেবা অনেক সময় ঠিক মানে টাইমলি এটা পৌঁছাতে পারে না। কিন্তু আরেকটা বড় সমস্যা যেটা হচ্ছে অ্যাওয়ারনেস এর সমস্যা, যেটা হচ্ছে আমরা দেখি কিছুদিন পর পর চিটাং হিলটেক্সে কিছু বাচ্চা মারা যাচ্ছে, লেখে অজানা রোগে, হ্যাঁ, বিভিন্ন রকম ইয়েতে। তো পরে দেখা যায় যে আসলে মানে কিছু কিছু ক্ষেত্রে মানে হঠাৎ করে অনেকগুলো বাচ্চা রাতারাতি মারা গেল, কি এমন হলো, হ্যাঁ, এমন যে না মানে কোনো কোনো হঠাৎ কোনো রোগ কিন্তু অজানা রোগ। এটা হচ্ছে কি অনেক সময় তাদেরকে প্রপারলি হয়তো টিকাদানটা হলো না, হ্যাঁ, কারণ অনেক অথবা যে টিকাটা ওখানে পৌঁছানোর কথা টাইমলি ওইটা হয়তো ঠিক মতো পৌঁছায়, আবার লোকাল পিপল হয়তো মনে করছে যে এটা দিতে হবে, অত মানে নিজের থেকে তারা হয়তো সচেতন না। একদমই তাই, হ্যাঁ, জি, তো জি। ওই জায়গায় কিন্তু একটা গ্যাপ আছে, একবারেতে না, কিন্তু এই জায়গাটাতে আমার মনে হয় আমরা প্রতিবারই কথা বলছি বিভিন্নভাবে করা। তারপরেও আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে রিমোটনেস এর কারণে এই সেবাগুলো ঠিক মতো অনেক সময় মানে পৌঁছায় না। যার হয়তো কারণে কমিউনিটি ক্লিনিক আছে, হ্যাঁ, কিন্তু সেখানে যে সার্ভিস গুলো মানে সার্ভিস থাকা তারা চেষ্টা দরকার, করছে, কিন্তু আসলে সেটা এত দুর্গম, এত মানে দুর্গম। এটা হচ্ছে মানে বড় সমস্যা। হ্যাঁ, কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু খুব ভালো সার্ভিস হচ্ছে আমার দেখা এরকম, কিন্তু যেসব দুর্গম এলাকায় সেখানে আসলে তাৎক্ষণিকভাবে সেবা পৌঁছায় না। তারপরে ওই যে আরেকটা হচ্ছে যোগাযোগের যে সবচেয়ে বড় বেরিয়া, যে আমরা দেখি চিটাং হিলটেক্সে এই বিশেষ করে রাঙামাটিতে তো নৌপথে সব পানি পথে যে ইয়ে করা, তো ওখানে মানে থেকে আসা, এক জায়গা থেকে নিয়ে আসা অনেক সময় লাগে। True. এবং শুধু ওইটা ছাড়া নৌপথে তো একটা বড় সময় শহরে দিয়ে আসা, একই সাথে এক একটা জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত আসতে, মানে যে জায়গা থেকে নৌকায় আসবে সেখানে আসতে 5-6 ঘন্টা 7 ঘন্টা লেগে যায় অনেক সময়। ঠিক আছে, তো যার কারণে মানে ওই সেবাটা অনেক সময় চাইলে পারে না। একটা ঠিক যে মানে তাদের মানে গভর্নমেন্ট চেষ্টা করছে, কিন্তু মানে সবচেয়ে বড় হচ্ছে কমিউনিটির অ্যাওয়ারনেসটা নাই, মানে সেই জায়গাটা তার একটু অ্যাওয়ারনেসটা একটু বাড়ানো উচিত। তারপরে যেটা বললাম পুষ্টিকর খাবারের ক্ষেত্রে যদি আমরা ধরি, যে স্বাস্থ্য সেবার যদি মানে কোন কোন খাবারটাতে পুষ্টি আছে কোনটাতে নাই, মানে কোন কোন খাবারটা খেলে তাদের জন্য খুব ভালো হবে, এই মেসেজটা কিন্তু নাই। কিন্তু যে প্রকৃতি বিভাগে ওখানে যেহেতু অনেকগুলো ফল তারা ইয়ে করে উৎপাদন করে বিভিন্ন উৎপাদন ক্ষেত্রে, করে। এগুলো খাচ্ছে হয়তো বা এরকম আছে, কিন্তু কিছু ভুল তথ্য কিন্তু তাদের আছে। বিশেষ করে কিছু কিছু কমিউনিটির সাথে আমরা কাজ করে দেখেছি যে যে মা মানে গর্ভবতী মা যার যে ধরনের খাবার খাওয়া উচিত তারা কিন্তু সেই মেসেজটা জানে না। রাইট। এবং দেখা যাচ্ছে কিছু কুসংস্কার কাজ করে
যে ট্রেডিশনাল যে কুসংস্কার যে এই সময় এটা খাওয়া যাবে না, অথচ তার শরীরে যেন খুবই দরকার, কিন্তু বা ওই যে যখন মাসিক হয়, পিরিয়ড হয়, তখনও কিন্তু অনেক ট্যাবু এটা আছে করে। পাহাড়ে। তারপরে যখন বাচ্চা হলো, তারপরে তাকে যে শাল দুধটা খাওয়াতে হয়, ওটার যে একটা আলাদা পুষ্টি মানে একটা ভালো গুণ আছে, এই জিনিসগুলো কিন্তু মেসেজগুলো কিন্তু অনেক সময় তাদের কাছে যায় না। তো যায়। যার কারণে তারা কিছু কুসংস্কার, কিছু ভুল তত্ত্ব নিয়ে অনেক সময় ওই পুষ্টি দিক থেকে অনেকটা পিছিয়ে আছে তারা। এটা ট্রেডিশনাল সব ইয়েতে আছে। হ্যাঁ, তারপর অনেক সময় ভারী কাজ করা যাবে না, অথচ ওই সময় কিন্তু তারা অনেক, হয়তো বা দেখা যাচ্ছে ট্রেডিশনে তারা বলে আমরা তো খুব পরিশ্রমী, কিন্তু আসলে যে একটা মা, তার এই সময়টাতে তার একটু রেস্ট দরকার, এই সময় যে তার একটু ইয়ে করা মানে বাচ্চার জন্য তাকে আর একটু নিজেকে সেফলি কাজ করা দরকার, এই মেসেজগুলো কিন্তু তাদের মধ্যে নাই। তা আমার কাছে মনে হচ্ছে তো ওইটাও একটা কারণ, শিশু মৃত্যুর ব্যাপারটা এর সাথে রিলেটেড। ঠিক ঠিক। আর দ্রুত, যেটা বারবার বললাম যে এই ক্ষেত্রে কিন্তু দ্রুত যে হসপিটালে নিয়ে যাওয়া, এটাও কিন্তু একদিক দিয়ে তাদের জন্য মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যে যাবে, হ্যাঁ ডাক্তার আছে নাই এটা তো পরের বিষয়। হ্যাঁ, সেটা আমরা বলছি, হয়তো বলতে পারি যে ডাক্তার আছেই, ধরে নিলাম সবকিছু ওকে, স্বাস্থ্য সেবা খুব Right, ভালো, right. কিন্তু এই যে দূরত্ব যে নিয়ে যাওয়া তাৎক্ষণিকভাবে, ওর মধ্যেই তো অনেক কিছু হয়ে যাচ্ছে। তো এটা একটা অবশ্যই, বিরাট অবশ্যই। চ্যালেঞ্জ আমার কাছে মনে হয়েছে। এই ক্ষেত্রে মানে আমি যদি একটু অ্যাড করি যে ট্র্যাডিশনাল হিলিং সিস্টেমটা যদি আগে যেভাবে প্র্যাকটিস হতো, মানে আগে যে সমস্যা ছিল না এমন না, বাট ট্র্যাডিশনাল হিলিং সিস্টেম আগে বেশ স্ট্রং ছিল আর কি। যেমন আমি ছোটবেলায় আমার এক্সাম্পল যদি বলি, আমার একবার পা আমার মানে হাড় নড়ে গিয়েছিল, যে মচকে গিয়েছিল ছোটবেলায়। একটা জাস্ট মানে একজন মানে উনি ভিক্ষু, বৌদ্ধ ধর্মের ভিক্ষু, উনি আমাকে একটা শেকড় দিয়েছেন। ওই শেকড় ঘষে আমি জাস্ট 3 দিন লাগিয়েছি। মানে সে আগে, কিন্তু তার আগে আমি জাস্ট 1 মাস ধরে বিছানায় শুয়েছিলাম, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, বিভিন্ন চিকিৎসা করছি, মানে যতটুকু সম্ভব সামর্থ্যের মধ্যে যতটুকু ছিল, বাট কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। ওই একটা শেকড়ে আমার শেষ, মানে জাস্ট 3 দিনে আমি দৌড়চ্ছিলাম। মা বাবা চিন্তা করছিল যে আমি বোধহয় আর হাঁটবো না। তো ট্রেডিশনাল হিলিং সিস্টেমকে যদি আমরা ওখানে প্রমোট করতে পারতাম, রাদার দেন মানে বেশি, যেহেতু দুর্গম এলাকা, হ্যাঁ, যেহেতু মানে দুর্গম ইমার্জেন্সি এলাকা। ছাড়া মানে যে ইস্যুগুলো যে আছে solve যেগুলোতে করা যায়। কারণ অনেক ট্রেডিশনাল যে মানে যারা বৈদ্য না, তাই তো বৈদ্যুত বলে বৈদ্য। যে, এবং তারা কিন্তু এই ধরনের প্রচুর ইন্ডিজিনাস নলেজ আছে তাদের, এবং তারা এই যে কোন পাতাটা কোন গাছটাতে এই ধরনের ইয়ে আছে, তারা কিন্তু ওরকম ঔষধি জানেন। গাছগুলোকে জানে। তো ওগুলো নিয়েও কিন্তু ওই প্রচুর- নলেজ গুলো প্রিজার্ভ করাও তো খুব হ্যাঁ, ওইটা গুরুত্বপূর্ণ নিয়েও একটা। এটা নিয়েও কিন্তু আমরা একসময় কাজ করেছি। এটা তো ওরকম যে ওই ওষুধি গাছের বাগান, হ্যাঁ, ওগুলোকে প্রপার ইয়ে করা, তো এগুলো কিন্তু আসলে অনেক সুযোগ আছে, মানে চাইলে আমরা করতে পারি। এটা আসলে চ্যালেঞ্জেস এর মধ্যে আরেকটা হলো যে মানে থানচিতেই যেমন একটা বড় এলাকা জুড়ে হসপিটাল আছে, কিন্তু অবকাঠামোগত দিক দিয়ে বেশ ভালো, Right. কিন্তু প্রবলেমটা হচ্ছে যে প্রশাসনিক ভাবে মনিটরিংটা কম। মানে এখন একটু বেড়েছে, বাট এর আগে আরো খারাপ অবস্থায় ছিল, যে এমবিবিএস ডাক্তার থাকতোই না, হয়তো বছরে 2-1 বার উনি যান ওখানে। তো ওইগুলো আরো থেকে ডেভেলপ আবার হওয়া, চলে স্ট্রেনথেন যান। হওয়া জরুরি। এইভাবে করে নিয়মিত ডাক্তার যদি বসতেন, অ্যাটলিস্ট মানে সরঞ্জাম ঠিক মতো না থাকলে অ্যাটলিস্ট যদি ডাক্তার থাকতেন, তাহলে অ্যাটলিস্ট উপকারটা আর একটু ভালোভাবে পেত। আরেকটা হচ্ছে উনি বারবার যেটা যাতায়াতের কথা বললেন, হ্যাঁ আমি নিজেই জানি যে গতবার আমার এক ফ্রেন্ড আমাকে কল করলেন যে ছোট এক মেয়ে, তো তার একটা ইনজেকশনের দরকার ছিল, তো ইনজেকশনটা পেলেই সে বেঁচে যেত। তাকে থানচি থেকে বান্দরবান নিয়ে আসা হলো যে পাই কিনা বান্দরবান হসপিটালে সেও পেল না। তারপর বান্দরবান হসপিটালে মারা গেল আর কি, চিড়িয়াঙ্গে আর নিয়ে যাওয়ার সময় ছিল না। তো এই ধরনের অহরহ কেসেস আছে, মানে ওই যে জীবন যেটা বলছিলেন, ঝুঁকিতে থাকে। হ্যাঁ, হ্যাঁ। যাদের এই যে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে বা এমন প্রেগনেন্সি একটা রোগ পিরিয়ডে যেটা তাদের জানা নাই, সেক্ষেত্রে যে হসপিটালে নিয়ে আসবে, তাদের তো প্রথমে কাঁধে করে বহন করে নিয়ে আসতে হচ্ছে, 2 জন কাঁধে করে নিচ্ছে কাপড় কতটা দিয়ে। কষ্টের। তাছাড়া আরেকটা জিনিস ভাই আমার মনে হয়, মানে আমি দুজন কি বলছি, জলবায়ুর ঝুঁকিতেও কিন্তু দারুণ ভাবে আমরা দেখতে পাই যে জলবায়ুর ঝুঁকিতেও কিন্তু রয়েছে। মানে এই সিএসটি রিজিয়ন, যে বৃষ্টি হয়নি, কম হলো, আবার এবছর বৃষ্টি হলো, তো যখন বৃষ্টি কম হয় তখন দেখা যায় যে ফসল ধান আর হচ্ছে না, আবার অ্যাট দ্য সেম টাইম যখন বৃষ্টি বাড়ছে তখন অতিবৃষ্টিতে বন্যা হচ্ছে, আবার দেখা যায় যে বন্যার পাশাপাশি যে ওই যে ভূমিধস হচ্ছে। তো এটাও কিন্তু একটা মানে অ্যালার্মিং সিচুয়েশন ওখানে বলা যায়। তো লাস্ট 2টা বছর আমরা বিভিন্ন রকমের পরিস্থিতি দেখলাম, মানে যখন যেসব এলাকায় জীবনে পানি মানে এইটুকু ইয়ে হয় নাই, সে এলাকায় মানে ওভারফ্লো হয়ে, হ্যাঁ, মানে রাঙামাটি শহরে বন্যা হচ্ছে, মানে বন্যা এরকম হচ্ছে। একটা বান্দরবন তো পুরো ডুবে গিয়েছে, বান্দরবন ডুবে গেল, right. তো এগুলো একটা
আসলে চিন্তার বিষয়। অথচ কখনোই কিন্তু আমরা না, পাহাড়ে ওটাই। এরকম বন্যা হতে Right. শুনি না, বা আবার একই সাথে যে মানে থাকে না যে বৃষ্টি হচ্ছে না, এটাও হয় না, এবং যে ফসল হচ্ছে না, মানে এটা খুবই না ওইটাই, তারপরে alarming. একই সাথে মানে এখন জলবায়ু পরিবর্তনের সাথে সাথে মানে আরো কিভাবে মানে এটার সাথে কোপ করা আমাদের মানে কমিউনিটিকে করা, সেই বিষয় নিয়ে আসলে অনেকে কাজ শুরু করেছে, শুরু করা already, অনেকে উচিত। কাজ করছে। তো আমার মনে হয় যেহেতু এটার সাথে লাইভলিহুডের একটা বড় ধরনের Right. রিলেটেড আছে, সো মানে আমরা জলবায়ু পরিবর্তনের সাথে অ্যাডজাস্ট করার জন্য কি ধরনের Coping mechanism নিয়ে কাজ করা উচিত। কি ধরনের লাইভলিহুড আমাদেরকে ওখানে রাইট, রাইট। আমাদের জন্য পরিবেশের জন্য ভালো হবে, মানে কি ওগুলোকে আস্তে আস্তে আমার মনে হয় করা উচিত। ওইটা তো একটা অ্যাওয়ারনেস এর ব্যাপার যে আসলে দেখা যাচ্ছে ডিজাস্টার যখন হয়, এবং লাস্ট বোধহয় 2017 তো হয়েছিল বোধহয়, যেটা ওই যে অনেকে মারা গিয়েছিল মারা গেছে। রাঙামাটিতে especially. Right. রাঙামাটিতে। তো তখনও দেখা গেছে যে আসলে মানে রাঙামাটি সদরের কাছেই কিন্তু এই ইয়েটা হয়েছিল, সম্ভবত মনে করি মনোহরের ওইদিকে, হ্যাঁ ওইদিকে এটা হয়েছিল। তো ওই সময় যেটা হচ্ছে যে দেখা গেল কি মানে অনেককে অ্যাওয়ার করা হয়েছিল আগে, অথবা বিভিন্ন হয়তো কর্ণপাত করেনি যে এই জায়গায় আমরা অনেক বছর পর বছর দেখে আসছি এরকম আমাদের বাড়ি হয় আছে, না। হয় না। হ্যাঁ, তখন কিন্তু তখন একটা যে বড় ধরনের ডিজাস্টার হওয়ার পরে তখন কিন্তু অনেকের হয়তো কিছুটা প্রশাসনও বলছে যে না তোমরা True, এইভাবে true. ইয়ে করতে পারবে না, কারণ আরেক- ওখানে দীর্ঘদিন ধরে Right, কিন্তু right. ঘরগুলো ওভাবে করা, তারপর আস্তে আস্তে করে ওই যে মাটি সরে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। তো ওই জায়গায় ভূমিধস মানুষকে তো মেসেজটা দেওয়া যে আসলে এটা খুব ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ। কিন্তু মানুষ ওই সেটা শুনতেছে না, হয়তো দেখা যাচ্ছে যে Practice বা ওখানে গিয়ে একসাথে তারা ওই awareness-টা নাই। অ্যাওয়ারনেসটা নাই। তো ওগুলোতে আসলে কাজ করতে হবে, মানে জলবায়ু পরিবর্তনের। আরেকটা জিনিস আমার কাছে একটু অ্যালার্মিং লাগে, তামাক চাষ। ওখানে যখন মানে একটা বড় অংশ এখন তামাক চাষ হয় এবং তামাক চাষ করছে, তো আমার কাছে মনে হয় যে এগ্রিকালচারে মানে যেখানে ওখানে ধান বা ভুট্টা, হ্যাঁ, এগুলো পাশাপাশি মানে আরো হয়তো অল্টারনেটিভ কিছু হয়তো ভাবা যেত। বাট আমি জানি না এটা কি অনেক মুনাফার জন্য হয় কিনা, বাট তামাক চাষ এটা তো আসলে এভাবে মুনাফার তৈরি জন্যই। হলে তামাক চাষ যারা করে তারা বিজনেস যারা তারা তো আসলে কারণ এটা প্রচুর তো- টাকা ইনভেস্ট করে এখানে। হ্যাঁ, তো বাট এটা পুরোটা তারা- দেশের জন্যই তো হ্যাঁ, হুমকি। এবং মানে ইনভেস্ট করে, এবং তারা যেভাবে মানে ওইখানে বিজনেসটা মানে ইনভেস্টের মাধ্যমে যে তাদের প্রফিটটা মানে ওখান থেকে তুলে আনতে চাই, সেই জন্য তাদের কিছু টার্গেট থাকে, এবং তারা যথারীতি সিএসটি যেহেতু মানে দারিদ্রতার দিক দিয়ে আমরা জানি যে খুবই একটা মানে Vulnerable, ঝুঁকিপূর্ণ হ্যাঁ, একটা এলাকা, জায়গা আছে। সেই জন্য তারা ওই জায়গাটাকে তাদের টার্গেট থাকে, এবং স্বাভাবিকভাবে তাদেরকে কনভিন্স করে তামাক চাষ করার জন্য, যেহেতু তাদেরকে অ্যাডভান্স একটা অ্যামাউন্ট দেওয়া হয়, এবং সেই টাকা পেয়ে তারা হয়তো বা মানে তামাক চাষের সাথে সম্পৃক্ত হয়। কিন্তু এটার যে আরো বিভিন্ন রকমের ঝুঁকি আছে, পরিবেশ ঝুঁকি, স্বাস্থ্য ঝুঁকি, তার স্বাস্থ্য ঝুঁকি, তার নৈতিকতারও পরিবারের- একটা হ্যাঁ, ঝুঁকি আছে। হ্যাঁ, মানে সবকিছু মিলে ওইটা না হয় বাদ দিলাম, কিন্তু সবকিছু মিলে তাদের যে এটা আছে সেইটা হিসাব করার আসলে তাদের সেই ইয়ে থাকে না, যার কারণে ওটা করে যাচ্ছে। কিন্তু এখন যারা পরিবেশ নিয়ে কাজ করে অথবা সামাজিক সংগঠনগুলো, তারা চেষ্টা করছে এটা অল্টারনেটিভ ইয়ে করতে, কিন্তু ওইটা ভুট্টা চাষের কথা বললে, মিক্সড বাদাম। গার্ডেনিং আরো বেশি করে করা, কফি চাষ, বাদাম ওইরকম অল্টারনেটিভ ক্রপস এর কথা বলা হচ্ছে। তো ওগুলো আস্তে আস্তে হচ্ছে, বাট আমার মনে হয় এটা ওগুলো যত বেশি বাড়বে তত তামাকটা হয়তো একটু কম চাষ হবে, রাইট, রাইট। বাট আরো কিছু প্রফিটেবল বিজনেস তাদেরকে মানে স্কোপ তৈরি করে দেওয়া উচিত, তাতে করে যেন আসলে অ্যাটলিস্ট তামাকের চাষটা একটু কমে আসে। এটা একটা বড় ক্লাইমেট চেঞ্জ, পরিবেশ যেহেতু আসছে, আমি একটু অ্যাড করি সেখানে। ওই প্রথমত ক্লাইমেট চেঞ্জ হওয়ার কারণে আমাদের তো ম্যাক্সিমাম জুম নির্ভর ছিল আমরা সবাই। এখন জুম আর অত বেশি যে ওটাকে কি বলে সাস্টেনেবল না, রাইট। কারণ আগে আমাদের প্রচুর জমি ছিল, জনসংখ্যা কম ছিল, এই বিধায় জুম চাষটা মানে ভালো ছিল তখন। যে জুম চাষের কয়েকটা ক্রাইটেরিয়া কি, যে একটা জায়গায় আমি চাষ করলাম, এরপর ওটাকে প্রায় 10-15 বছর ধরে ফেলে রেখে ওটাকে আরো উর্বর হতে দিয়ে তারপর আবার এসে চাষ করলে তখন যে পরিমাণ আমি ফসল এক্সপেক্ট করছি হয়তো সেই পরিমাণের ফসল পাওয়া পাচ্ছি। যেত। কিন্তু এখন তো আগে যেমন 5 হাড়ির হিসাবটা আমরা জানি কিনা জানি না, একটা বড় বড় হ্যাঁ জুমে যেটা ইয়ে করে ওই হাড়িতে 1 হাড়ি ধান লাগালে তখন হয়তো পাওয়া যেত 80 হাড়ি ধান বা এরকম। 5 হাড়ি লাগালে হয়তো 100-র উপরে 200-র উপরে পেয়ে যাচ্ছে, আচ্ছা। এরকম ধান পাওয়া যেত। কিন্তু এখন মানে 5 হাড়ি ধান লাগালে হয়তো 60-70 এরকম আসে, এবং বছরে তাদের যে পরিমাণ মানে খাদ্য খরচ, দরকার হ্যাঁ।
সেই পরিমাণ এখন আর তারা পাচ্ছে না, খুবই আচ্ছা। অল্প, হয়তো 3 মাস চলতে পারবে বা 4 এটাও মাস একটা চলতে বড় পারবে, কারণ আর কি। এরপর আর আগে এই যে পারছে না। 15 বছর কথা বললো 5 বা 10 বছর, এখন তো 1 বছরের সময় দিতে চায় না। এখন তো 1 বছর আর কারণ সময় নাই। চাহিদা বেড়ে গেছে, চাহিদা বেড়ে গেছে, মানুষজন তো ওই জমিটা চাহিদা বারবার বেড়ে চাষ গেছে, করতে হচ্ছে। এবং জমি এখন মানে একটা, আর মানে জমি ভাগ হয়ে গেছে ভাগ জনসংখ্যা হয়েছে। হয়ে যাওয়ার কারণে। আগে তো মানুষ দুটো বেড়ে family গেছে, ছিল। হ্যাঁ হ্যাঁ। তো এইটার কারণে এই যে ভাইয়া যেটা বললেন, এই যে জমিতে এখন চাষ মানে ধান ঠিক মতো পাওয়া যাচ্ছে না, কম পাওয়া যাচ্ছে, এটার কারণে জীবিকার পরিবর্তন হচ্ছে। এই যে বিভিন্ন এনজিও বা সরকারি ভাবেও সহযোগিতায় বিভিন্ন ধরনের মিশ্র ফলের ফল বাগান, বাগান। নানা ধরনের কাজ এখন হচ্ছে। রাইট রাইট। বাট এখন জলবায়ু পরিবর্তনকে আমরা যদি মানে ওখানে আরেকটু, যে এখন যে প্র্যাকটিসটা হচ্ছে যে মিশ্র ফলজ বাগান, জাস্ট বড়ই হলে বড়ইয়ের বাগান হচ্ছে বা ড্রাগন হলে ড্রাগন হচ্ছে, এই কারণে ওখানকার যে জীববৈচিত্র্য বা গাছের যে বৈচিত্র্যতা ছিল, বিভিন্ন প্রকৃতির যে বৈচিত্র্যতা ছিল, এটা হারিয়ে যাচ্ছে। হুম। এবং যেহেতু বাগানগুলো হচ্ছে এই যে বিভিন্ন ফলের বাগান, ড্রাগন, এগুলো তো নেটিভ স্পিসিস না, তো ওগুলো নিয়ে গিয়ে ওখানে চাষ করা হচ্ছে, বড়ই নিয়ে গিয়ে চাষ করা হচ্ছে, তো যার ফলে কি হচ্ছে ওখানে এক্সট্রা নিউট্রিয়েন্টের দরকার হচ্ছে, যেটা ওই যে বিভিন্ন ধরনের কেমিক্যাল ফার্টিলাইজার, Right, পেস্টিসাইড, সার্ভিসাইড, সেটা- কিছু প্রয়োগ হ্যাঁ, করে হ্যাঁ। অল্প জমি- সময়ে ভালো ফল, ভালো ফল, বড় ফল, হ্যাঁ, সবকিছু। Right, right. মাটির উর্বরতা কমে যাচ্ছে। তারপরে যে পেস্টিসাইড, সার্ভিসাইড, এগুলো বৃষ্টির সময় খালে গিয়ে পড়ছে, ওইটা খেয়ে যে মারাও গেছে। যে Right. আপনি তো হয়তো জানেন ওহো। থানচির ওই উপরের দিকে যে ডায়রিয়া হয়ে মারাও গেছে পানি সেটাই খেয়ে। সেটাই। কারণ তারা তো ছড়া নির্ভর বা ছড়া জমি নির্ভর। দেখেন কত ভাবে পরিবেশ হ্যাঁ। বা এই যে আমরা তো, যে হ্যাঁ। বাস্তু সংস্থানের কথা বলি, যে একটা প্রকৃতির একটা উপাদান আরেকটা উপাদানের উপর নির্ভর করে। সো এই ক্ষেত্রে যদি আমরা আরেকটা জিনিস মানে মিশ্র ফলজ বাগানের পাশাপাশি মানে আরেকটা জিনিস যদি প্রমোট করতে পারতাম, যে ফলের বাগান থাকবে যার যার জায়গায়, সারাউন্ডিং এ আমরা যদি বিভিন্ন ধরনের গাছপালা মানে ওখানকার নেটিভ স্পিসিস মানে যেগুলোতে পানি থাকে, জি। পানি ধরে রাখা, হোল্ড করা, ওই গাছগুলোর কথা ওই বারবার গাছগুলো বলা যদি হচ্ছে। আমরা রাখতে পারতাম। আমি এই জাস্ট ওনার সাথে একটা বলি যে করবে কিভাবে, পানিতে সবচেয়ে বড় সংকট এখন। চিরাং হিল টেক্সে এখন সবচেয়ে বড় সংকট হচ্ছে পানি। একবারে মানে এখন যদি সব দিক দিয়ে চিন্তা করে, মানে পানির যে ক্রাইসিস, মানে সেটা মানে শহর থেকে শুরু হোক রিমোট, অথচ আমরা কত পানি অপচয় করি না। সেটা হচ্ছে যখন জিজ্ঞেস করি কমিউনিটিকে আর কি লাগবে আপনাদের, কি মনে করে, সবার আগে বলে যে আমরা এক একটা ফ্যামিলিতে যে রিমোট পানি। এলাকায় 10 দিন 12 দিন গোসল করতে পারে না, নাই। খুবই রিমোট মানে এলাকাগুলোতে পানির সংকট, পানির সোর্স নাই। এটা তারপরে যেগুলো হয়তো ইয়ের পাশে, লেকের পাশে আছে, তারা হয়তো কিছুটা কোনোভাবে ইয়ে করতে পারে। এটা এই ক্রাইসিসের কারণে মানে ফসলের যেমন একটা বড় ধরনের সমস্যা হচ্ছে, একই সাথে তাদের জীবন জীবিকা সবকিছুতেই কিন্তু সবকিছুতে প্রভাব পড়ছে। পানি একটা বড় ধরনের, পানি তো মানে খুবই প্রয়োজনীয় উপাদান, মানে পানি ছাড়া আসলে না, বেঁচে ওইটা সবচেয়ে থাকা বড় তো সংকট। কষ্ট। এটাতে বিভিন্ন রকমের চেষ্টা চলছে, কিন্তু এখন পর্যন্ত আসলে মানে তাদের সমস্যার সমাধানটা এরকম হয়নি, কারণ সোর্সটাই তো নাই, মানে Source টাই ইয়ে করা নাই। বিভিন্ন ক্ষেত্রে এরকম, আর অনেক দূরে থেকে পানি নিয়ে যাওয়া, ইয়ে করা, এবং সহজ পানির কাজ সাথে না। যে কত কিছু কানেক্টেড। যদি আমরা বলি এই পানিটা আনতে গেলে তাদের ওই যে ছড়ার ইয়েতে যেতে হয়, অনেক ভোরে একটা নারী সকাল 3:30 4টা বাজে দিকে রওনা দেয়, এই তো ভোরের দিকে রওনা দিয়ে পানি আনতে যায়, কারণ ওই অনেক দূরে কত কিলোমিটার হেঁটে মানে অনেক দূরে যেয়ে তারা পানিটা কালেক্ট করে। তো এই আসা যাওয়ার পথেও কিন্তু অনেকে ভায়োলেন্সের শিকার হয়, এটাও কিন্তু Right. একটা বিরাট ব্যাপার। সো পানি নিয়ে তাদের অনেক ধরনের স্ট্রাগল আছে, তো বিভিন্ন রকমের আসলে একটার সাথে একটা কানেক্টেড, তো কোনোটা বাদ দিয়ে কোনোটা আসলে চিন্তা করা যায় না। আমরা বলছি যে উৎপাদন করব ফসল অথবা এগ্রিকালচারের ইয়ে কথা, কিন্তু পানি ছাড়া কিভাবে আবার ইয়ে করবো। অবশ্যই অবশ্যই। এই যে পানির রিলেটেড যেহেতু আসছে, আপনার চিরাং হিল ট্যাক্সে যে রোড কনস্ট্রাকশন যে হচ্ছে, রোড ডেভেলপমেন্ট হচ্ছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ওখানকার ছড়া বা ঝিরির পাথরগুলো উত্তোলন করা হচ্ছে। ওইটাই এটা নিয়ে কিছু কিছু নিউজ হচ্ছে, বাট ওইভাবে স্ট্রংলি কিন্তু মানে পানি প্রচার ধরে রাখার জন্য হচ্ছে যে না। যে মেকানিজম গুলো ছিল, সেটাও আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। ন্যাচারালি ছিল অথবা বিভিন্ন রকম ইয়েতে, ওগুলো মানে মানুষ হ্যাঁ। তার নিজের স্বার্থে এগুলো সরাতে সরাতে আস্তে আস্তে আর মানে এই যে এখান থেকে উন্নয়নটা হচ্ছে, পাথর যাওয়ার কথা একটা জায়গা থেকে, কিন্তু ওইখান থেকে পাথর না নিয়ে এসে খরচ কমিয়ে ঝিরি থেকে পাথর উত্তোলন করা হলো, ঝিরি শুকিয়ে গেল। আমাদের ভিডিওটা যারা দেখবেন, মানে এরপর একটা
এমপ্যাথেটিক কমিউনিকেশন বিল্ড করতে সম্ভব হবে আমার কাছে মনে হয়। বিকজ আমাদের এই যে বললাম না, মানে আলোচনার শুরুটা যেটা দিয়ে হলো যে নলেজ গ্যাপ, হ্যাঁ, যে আমাদের একটা বেশ বড় রকম গ্যাপ থাকার কারণে, নলেজ গ্যাপ থাকার কারণে কিন্তু আমরা কমিউনিকেট করতে পারি না প্রপারলি। সো আমাদের এই যে কন্টেন্টটা আমরা যেটা বানিয়েছি একদমই সিএসটি হিল ট্র্যাক্স এর সমস্যাগুলো নিয়ে, এবং আমরা যারা বাইরে থেকে শুধুমাত্র এই ট্যুরের জায়গা থেকে দেখি, তার বাইরেও যে একটা বড় জীবন আছে Right. ওখানে, এবং সেই জীবনের প্রত্যেকটা মানুষের গল্প মোটামুটি চলে আসছে, সেই শিশু থেকে শুরু করে একদম সিনিয়র সিটিজেনরা, তারা প্রত্যেকের লেভেল থেকে যে স্ট্রাগল গুলো হচ্ছে। তাই আই পার্সোনালি বিলিভ যে এই কন্টেন্টটা দেখার পরে আমি বিশ্বাস করি যে অনেকের মধ্যেই কিন্তু একটা এমপ্যাথি তৈরি হবে, এবং এই জিনিসটা কিন্তু তৈরি হওয়া খুব জরুরি। এবং সচেতনতা, যখনই একদমই তাই, এবং আমরা যখনই তারপর থেকেই এইরকম কমিউনিটিতে কাজ করব, কথা বলবো, মিশবো, বা কমিউনিকেট করব, হ্যাঁ, যোগাযোগ তৈরি হবে, আমাদের সাথে সম্পর্ক তৈরি হবে, আমরা কিন্তু তখন কিছুটা হলেও সেই কালচারকে আইডেন্টিফাই করে আমরা হয়তো যোগাযোগ তৈরি করতে সক্ষম হব। আমি মনে করি যে আমাদের এই প্রয়াস যতটা আমরা পেরেছি তুলে আনার চেষ্টা করছি ওখানকার সমস্যাগুলো। নিশ্চয়ই আলোচনা চলতে থাকলে এই গল্প আসলে বা এই সমস্যাগুলো নিয়ে আসলে মানে মানে সীমাহীন আলোচনা করা সম্ভব। বাট যেহেতু সবারও একটা সময়ের লিমিট থাকবে, অবশ্যই। আই বিলিভ যে আমরা আবারও হয়তো একটা ডিসকাশন করতে হয়। পারবো, যেখানে যে বিষয়গুলো হয়তো আমরা তুলে ধরতে পারিনি সেগুলো নিয়ে হয়তো আলোচনা করবো। আমাদের অডিয়েন্স থেকে যদি আরো কোনো মানে টপিক তৈরি আসে, নিশ্চয়ই আমরা তখন আরেকটা আলোচনার দ্বার উন্মোচন করতে পারবো। আপনাদের দুজনকেই ধন্যবাদ। আর ডিটক্স চাই আসলে এই ধরনের কমিউনিটিকে নিয়ে কাজ করতে, আমাদের যে উন্নয়নের কথা বলি সেই উন্নয়ন নিয়ে কথা বলতে, এবং একই সাথে যে সমস্যাগুলো আমরা বিভিন্ন কারণে হয়তো ওভারলুক করে যাচ্ছি, সেই সমস্যাগুলোকে আবারও একটু হয়তো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যে আসলে আমরা আসলে এদেরকে রেখে আমরা আসলে উন্নয়নের কথা ভাবতে পারি না। আপনাদের দুজনকেই ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ।